টিপিক্যাল চ্যাপ্টার, কিন্তু ব্লক 3 থেকে পুরোপুরি হচ্ছে প্র্যাকটিস বেস, মানে এক্সাম্পল বেস চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে তোমাদের প্র্যাকটিস গ্রুপের কাজ হচ্ছে মানে প্র্যাকটিস গ্রুপের জন্য যে ভয়েস মেসেজ দেওয়ার কথা সেটা একদম কমন গ্রুপে দিয়ে দিছি। নিজেরা প্রথম কথা হচ্ছে যে নিজেরা প্র্যাকটিস গ্রুপে ভয়েস মেসেজ ফরওয়ার্ড করে দিবা, যাতে ওই গ্রুপটাতে ভয়েস মেসেজটা থাকে, ভয়েস মেসেজটা পিন পোস্ট করে রাখবা, প্রত্যেক ওই গ্রুপে ঢুকলে যাতে ভয়েস মেসেজটার কথা মনে থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গ্রুপ যাদের করা হয় নাই তারা গ্রুপ করবা, গ্রুপ যাদের করার ইচ্ছা নাই তাদের কোর্স করার ইচ্ছা নাই, সেটা আমার যা বুঝে নেওয়ার আমি বুঝে দিব, সেই অনুযায়ী খেলা হবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে এই সপ্তাহের মধ্যে প্র্যাকটিস গ্রুপে কাজ শেষ করবা কোনটা, এই সপ্তাহে যদি আরো 2 চ্যাপ্টার শেষ করি তাহলে সেই 2 চ্যাপ্টার ব্লক 3 থেকে শুরু করে 2 চ্যাপ্টার 3 4 5, আর যদি শুধু এক চ্যাপ্টার শেষ করি তাহলে 3 4 এর মধ্যে শেষ করবা। অন্তত 5 চ্যাপ্টারের উপরে মিড পরীক্ষা হবে, বলে দিচ্ছি। স্যার তাহলে ফাইনাল পর্যন্ত কত টোটাল 12-13টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটাই সেরকম চ্যাপ্টার। খেলা হবে। চ্যাপ্টারের নাম কি? প্রিন্সিপালস অফ ক্লিয়ার রাইটিং। মানে কি? মানে কি? মানে হচ্ছে স্যার ক্লিয়ার রাইটিং এর প্রিন্সিপাল। এই কোকো, তোমার যে আমি জিজ্ঞেস করি যে কোকোর প্রিন্সিপাল কি ছিল? কোকোর কোন প্রিন্সিপাল ছিল না? জানা নেই। তুমি পৃথিবীতে বাস করো, বাংলাদেশের খোঁজ খবর রাখো। আচ্ছা, কোকোরটা জানো না, ভালো কথা, ভালো হয়েছে, খারাপ মানুষটা জানতে হয় না। তুমি তোমার প্রিন্সিপাল বলো, তোমার প্রিন্সিপাল কি আছে? কিছু কি বলো শুনি। হোয়াট ইজ ইউর প্রিন্সিপাল? স্যার এক সপ্তাহ পর আসি। হ্যাঁ কি বল? এক সপ্তাহ পর আসি। আই এটা তোমার প্রিন্সিপাল? এটা প্রিন্সিপাল? কোন প্রিন্সিপালের থেকে এটা করতেছো সেটা বলো। স্যার জবের কারণে। হ্যাঁ হ্যাঁ, তোমার প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল বুঝো তো? প্রিন্সিপাল মানে কি? কলেজের প্রিন্সিপাল, স্কুলের প্রিন্সিপাল? এই প্রিন্সিপাল কোন প্রিন্সিপাল? এই প্রিন্সিপাল মানে কি? নীতি। মানে একটা তো বেসিক কোর ফিলোসফি থাকে, একটা মূল্যবোধ থাকে, একটা আদর্শ থাকে। মানে আদর্শ মানে তো সবার আদর্শ একরকম হবে না, কারো খারাপ আদর্শই তার আদর্শ। কেউ শয়তানের পূজারী, কেউ আল্লাহর পূজারী, কেউ মানুষের পূজারী, এক একজনের পূজারী। সবারই কারণে কোনো আদর্শ থাকে। সবাই কি একই মানুষের ফ্যান ফলোয়ার নাকি? সবাই কি মেসির ভক্ত নাকি? সবাই কি মানে এক একজনের জন্য এক এক রকম। তোমার প্রিন্সিপাল কি? আমি কি জিজ্ঞেস করি আর বারবার একই কথা? অনেক দূর স্যার, আমি সুন্দরবন থেকে আসি স্যার, আমি বান্দরবন থেকে আসি স্যার, আমি চিটাগাং থেকে আসি। এত দূর থেকে? আর আমি তো দিল্লি থেকে আসি। চলেন স্যার একদিন আপনি আমার এলাকায়, আমি আপনার এলাকায় ঘুরে আসি। এই টিচার বলো, প্রিন্সিপাল কি? হ্যাঁ তোমার কথা বলো, তোমার না ওরে বলো, প্রিন্সিপাল কি? আচ্ছা স্যার নাবিলা স্যার। নাবিলা, হ্যাঁ আমরা তো স্যার টিচার নাম বুঝতে বুঝতে ওকে হয়ে গেল। বলো। আরে সত্য কথা বলো স্যার, প্রিন্সিপাল নাই তো স্যার, আমার জীবনে কোনো প্রিন্সিপালই নেই, কারণ আমি টিচার। আছে বলার মতো না? বলো। আছে? স্যার আমি প্রিন্সিপালটা মানে বুঝতে এইটা বলতেছে না কেন তাহলে এতক্ষণ ধরে?
এটা বলতেছ না এই জাকারি জি স্যার। বলো তোমার জীবনে কোনো প্রিন্সিপাল আছে? জি স্যার। কি প্রিন্সিপাল বলো? আমার জীবনের প্রিন্সিপাল হচ্ছে স্যার আমাকে অলওয়েজ অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে, ড্রাগস স্মোক সবকিছু। আর অনেকগুলো আছে স্যার, আর অনেক কিছু আছে। যাক, মাশাআল্লাহ। বল। বল। আচ্ছা একটা তো বললো দূরে থাকতে হবে, আর কিসের কাছে থাকতে হবে? স্যার আমার ফুল ফ্যামিলি ইসলামিক মাইন্ডেড, কিন্তু আমাকে বাংলা জেনারেল লাইনে দেওয়ার কারণে আমার সাথে অনেক মানে অনৈতিক কাজ করি। অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলি, যেগুলো ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষেধ। যেমন ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতেছি স্যার। মানে আমি যে চেষ্টা করেছি নিজের জীবনটাকে যত আমি ইসলামিক কায়দায় নিয়ে আসতে পারি স্যার। না এটা সত্য কথা স্যার। আচ্ছা এটা কি এখন এই মুহূর্তে বানাইলাম আমার বিজ্ঞান? না তোমাদের তো প্রিন্সিপালের অবস্থা আমার ভাইয়া স্যার মাওলানা স্যার, এখন আর আমি স্যার এদিক দিয়ে ও তোমার ভাই মাওলানা? জি স্যার। আর তুমি তার ছোট ভাই? জি স্যার। স্যার আমি স্যার চেষ্টা করতেছি স্যার। ইভেন আমার ভাই তোমার আমার বড় সাথে- দোষী, কত মাওলানার ছেলেরা কত মানে কত হুজুরের ছেলে খেজুর হয়ে গেল, আর কত খেজুরের ছেলে হুজুর হয়ে গেল, এগুলো ব্যাপার না, আর ভাই তো কোনো বিষয় না। আচ্ছা আর সমস্যা হচ্ছে যে তোমাদের সামনে তো আমি ক্লাসের মধ্যে যাই জিজ্ঞেস করি সেটাই তোমাদের কাছে জীবনের প্রথম কথা, যে কারণে এরকম কোশ্চেন তো জীবনে এর আগে কেউ করেও নাই, করবে বলে তুমি ভাবও নাই, ভাবলে তো তুমি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে, তাহলে স্যারকে বলতে পারতা। এখন তোমার জীবনের যে প্রিন্সিপাল নাই এটাও তো স্যার ভাবে নাই। এখন প্রিন্সিপাল জিজ্ঞেস করলে যে তুমি প্রিন্সিপাল মানে বোঝোই না, এটা তো আরো ভাবনার বাইরে ছিল। এখন আমি কি করতে পারি? আর পরীক্ষা মানে ক্লাসে পড়া পড়াইতে গেলে এমন শব্দ চলে আসে যে শব্দের সাথে তোমাদের জীবনের কোনো সম্পর্ক নেই। এক একটা ছেলে প্রিন্সিপাল ছাড়াই পুরো ধামা হয়ে যাইতেছে। একজন বিয়ে করে ফেলছে, আরেকজন বিয়ে করার জন্য অস্থির হয়ে গেছে, জীবনে কোনো প্রিন্সিপালই নেই। প্রিন্সিপাল ছাড়া বিয়ে, প্রিন্সিপাল ছাড়া বাবা, প্রিন্সিপাল ছাড়া অনেক বাচ্চার মা, মা উইদাউট প্রিন্সিপাল। মানে কি বলবো আর, মানে এগুলোর কি শিখাবো? মানে একটা মার্কেটিং শিখতে হলে সেখানে মার্কেটিং এর প্রিন্সিপাল আছে না, ম্যানেজমেন্টের প্রিন্সিপাল আছে না, বিজনেসের প্রিন্সিপাল আছে না, জি স্যার। ইভেন মানে একটা ওয়েবসাইট, খেয়াল করো কথা, একটা ওয়েবসাইট ডেভেলপার যে ওয়েবসাইট ডেভেলপ করে সে ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইথিক্স ইন্টিগ্রিটির কোনো ব্যাপার আছে? অবশ্যই আছে। কম না বেশি? এটাই আগে ধরো একটা ছেলে অ্যাকাউন্টিং এ চাকরি করে, একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং এ চাকরি করে, তার কোনো এথিক্স ইন্টিগ্রিটির ব্যাপার আছে? ইন্টিগ্রিটির ব্যাপার আছে? অবশ্যই। পৃথিবীর কোথায় নাই? সব জায়গায় আছে। দাঁড়াও, পৃথিবীর এক জায়গায় নেই। ইউনিভার্সিটি যদি স্টুডেন্ট হয় তাহলে তার কোনো এথিক্স ইন্টিগ্রিটির দরকার নেই, তাহলে তার কোনো কমপ্লায়েন্সও নাই, তার কোনো এথিক্স ইন্টিগ্রিটিও নাই, তার কোনো প্রিন্সিপাল তো একেবারেই নেই, কারণ সে কোকো। প্রিন্সিপাল হচ্ছে এক সপ্তাহ পর পর একবার চেহারা দেখানো, এই নাকি প্রিন্সিপাল, ম্যাডামের প্রিন্সিপাল। প্রথম কথা হচ্ছে যে স্যার 30 মিনিট পরে ক্লাসে আসছে, তার 30 মিনিট দাঁড়িয়ে দিচ্ছে, এটা প্রিন্সিপাল হইল? প্রিন্সিপাল এটারে বলবে না, এটা প্রিন্সিপাল। এমনকি স্যার সবসময় ঝাড়ি দেয়, এটাও প্রিন্সিপাল না। প্রিন্সিপাল হচ্ছে কি স্যারকে ঝাড়ি দিতে বাধ্য করে, এটা হচ্ছে প্রিন্সিপাল। কেন অন্যরা ঝাড়ি দেয় না এটা তাদের প্রিন্সিপাল, আর এই স্যার কেন ঝাড়ি দেয় এটা তার প্রিন্সিপাল। এবার সমস্যা হোক আর সুবিধা হোক, যেটাই হোক, প্রত্যেকটা জিনিস ওখান থেকেই আসে। প্রিন্সিপালস অফ ক্লিয়ার রাইটিং, আমরা যদি মানে এখানে আমাদের কমিউনিকেশনের তো 4টা জিনিস, কি কি কমিউনিকেশনের বেসিক তো 4টা জিনিস, কি যেগুলো? একটা কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন কি কিভাবে হয়? ভার্বাল, ফর্মাল, ইনফর্মাল। না না স্যার, ভালো কথা। স্যার ওইটাই বুঝতেছে স্যার। 4টা উইং কি? কমিউনিকেশন 4টা উইং কি? পিলার কি? হ্যাঁ কি? রাইটিং, স্পিকিং, লিসেনিং, আর তিনটা বললাম। রাইটিং বললাম, স্পিকিং বললাম, লিসেনিং বললাম, আর ইশারা স্যার।
আরেকটা কি রিডিং নেই Reading আছে, আছে। রিডিংই বাদ হ্যাঁ তোমাদের জীবন থেকে তো ওইটাই আগে বাদ কারণ তোমাদের ইউনিভার্সিটি লাইফ মানে তো হচ্ছে যে শুধু ক্লাসে আসবা ক্লাসে এসে দেখবা শুনবা খেলবা খেলাবা বাস চলে যাবে রিডিং তো তোমাদের জীবন থেকে সবার আগে বাদ তোমরা রিডিং করো শুধুমাত্র ডিকশনারি গিয়ে যখন রিডিং একটু পড়তে হয় আর হোয়াটসঅ্যাপে নোটিসে যা দেয় শুধু ওইটা একটু কষ্ট করে রিডিং করতে হয় আবার লম্বা মেসেজ দেখলে তো ওইটাও করো না স্কিপ করে চলে যাও ওদিন আমার একজন বলতেছে আমি ওরে জিজ্ঞেস করতেছি যে কেন তুমি নোটিস গ্রুপে নাই বলে যে স্যার মনে হয় মিউট করা তার সৎ সাহসের জন্য কিন্তু তাকে একটা উপহার পাথর মারা উচিত ওর সৎ সাহসের জন্য ও সৎ সাহসের জন্য ওরে উহুদ পাহাড়ের চূড়ায় নিয়ে পাথর মারা উচিত। অনেকেই বলে স্যার নাই আমি নাই স্যার এবং তোমার সাক্ষী রেখে পাথর মারার দৃশ্য দেখানো উচিত স্যার মাঝে মধ্যে ডাক দিয়ে স্যার আপনি ভালো লাগে পাথরটা তোমারে মারবো না এটা বুঝতে পারি আমি তো এগুলো ওই যে ছোট পাথরটা ওরে বাইরে বড় পাথরটা ওর জন্য না মসজিদে এরকম করে না যে পড়া না পারলে যারে দিয়ে বেতন দেয় তারে আগে দেয় দুইটা তারপরে যে সবার ফেভারিট একটা জিনিস এটা আমার ফেভারিট এই চ্যাপ্টারের মূল উপজীব্য জিনিসটি হচ্ছে বেসিক প্রিন্সিপলস অফ অ্যাডাপ্টেশন আমার ক্লিয়ার রাইটিং যদি করতে হয় ক্লিয়ার কমিউনিকেশন যদি করতে হয় যে কোনো জিনিসের যতগুলো উইং আছে রিডিং বলো রাইটিং বলো স্পিকিং বলো ভার্বাল কমিউনিকেশন বলো ইনফর্মাল কমিউনিকেশন বলো লিসেনিং বলো যেই ফরম্যাটের যেই ধরনের যেই কমিউনিকেশনের কথাই বলো সেগুলোর কিছু বেসিক প্রিন্সিপল আছে ইভেন মানে তোমার কাছে কি মনে হয় যে সারা জীবনে এই পর্যন্ত তো কম টিচারের ক্লাস করলাম স্কুল লাইফে ক্লাস করছো কলেজ লাইফে ক্লাস করছো ইউনিভার্সিটি লাইফে ক্লাস করতেছো প্রত্যেক সেমিস্টারে নতুন নতুন সাবজেক্টের নতুন নতুন টিচারদের ক্লাসে ক্লাস করতেছো যদিও এখানে নতুন নতুন টিচার একটু কম পাও মানে যাই হোক তারপরে পাও সো এখন বিষয়টা যেটা সেটা হচ্ছে যে সবার ক্লাসে সব স্টুডেন্ট ঘুমায় আবার সবার ক্লাসে সব স্টুডেন্ট শুনে সব স্টুডেন্ট জেগে থাকে হ্যাঁ কারো ক্লাসে বেশিরভাগ স্টুডেন্টই মোবাইলে থাকে দেখা যায় যে ওই মুহূর্তে চ্যাটিং চলতেছে নিজেদের মধ্যে নেটওয়ার্কিং চলতেছে চলতেছে দেখা যায় যে ওই মুহূর্তে কেউ ম্যাডামের সাথে আছে কেউ ফ্যাশন ডিজাইনে আছে কেউ অন্য কোনো পোস্টার বানাইতেছে কেউ ভিডিও এডিটিং করতেছে মানে অনেক অনেক তো এখন এটা তো ক্লাস টু ক্লাস ভ্যারি করে যে করতেছে সেও জানে যে কোন ক্লাস টাইমটাতে আমার কোন কাজে সময় লাগাইতে হবে কোন ক্লাসের টাইমে কোন ক্লাসে আমি ক্লাসের ভিতরে থাকবো কোন ক্লাসে আমি ক্লাসের বাইরে থাকবো কোন ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে বের হয়ে চলে যাবো আর কোন ক্লাসে অ্যাটেন্ডেন্সের পরে ক্লাসে ঢুকবো সিম্পল সবার হিসাব নিকাশ করা আছে সবাই জানা আছে সো এগুলা কি কারণে এগুলো হচ্ছে যে ক্লাসের যে ডেলিভারি একটা ক্লাস ইফেক্টিভলি ক্লাস নেয়া সেটারও প্রিন্সিপাল আছে একটা ক্লাস ইফেক্টিভ করার ব্যাপারেও কিছু প্রিন্সিপাল আছে কিছু টুলস টেকনিক আছে কিছু স্ট্র্যাটেজি আছে কিছু প্রিন্সিপাল ফলো করার ব্যাপার আছে এখন যে স্টুডেন্ট স্যার না থাকলেও ক্লাসে থাকে আর যে স্টুডেন্ট স্যার থাকলেও ক্লাসে থাকে না দুইটা ছেলের মধ্যে যে পার্থক্য সেখানে প্রিন্সিপালের পার্থক্য আছে কথা বুঝছো না বুঝো না কারণ ওই ছেলেটা বোকা ও কিছু বোঝে না এবং ও বোকাই থাকতে চায় ও ক্লাসরুমেই থাকতে চায় ও তোমার মতো চড়ে বেড়াতে চায় না পৃথিবীর সবকিছুকে এভাবে ঘোরাতে চায় না ও চায় যে থাকি ক্লাসেই থাকে মানুষ ভালো বললে বলুক বোকা বললে বলুক আমি নষ্ট হলেও ক্লাসেই নষ্ট হবো সমস্যা তাও আমি আনিকা হতো বেসিক প্রিন্সিপলস অফ অ্যাডাপ্টেশন প্রথম কথা হচ্ছে অ্যাডাপ্টেশনের প্রিন্সিপল বোঝা অ্যাডাপ্টেশন কি অ্যাডাপ্টেশন হচ্ছে টু ম্যাচ উইথ দ্য রিকোয়ার্ড সিচুয়েশন শুধু পরিবেশের সাথে খাপ খাওয়ানো না ইউনিভার্সিটি অফ স্কলার্স এর সাথে খাপ খাওয়ানো না টেক্সটাইল ডিপার্টমেন্টের সাথে খাপ খাওয়ানো না শুধু ফয়সাল স্যারের সাথে খাপ খাওয়ানো না ফয়সাল স্যার আজকে একরকম কালকে আরেকরকম হয়ে যেতে পারে কে গ্যারান্টি দিতে পারে আজকে হুজুর আছে কালকে খেজুর হয়ে যেতে পারে শয়তান হয়ে যেতে পারে তোমাদেরকে নিয়ে কিন্তু তোমার যখন যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য এখন তুমি যদি মনে করো যে কেন আমি প্রথম সেমিস্টারে এইভাবে চলেছি চতুর্থ সেমিস্টারে আমি এভাবেই চলবো আর এই সেমিস্টারে অর্ধেক তো হয়েই গেছে বাকি অর্ধেক এভাবেই চালিয়ে দেব এটার নাম খাপ খাওয়ানো তাই না খাপ খাওয়ানো নাই কেন বেসিক প্রিন্সিপলস অফ অ্যাডাপ্টেশন তাও বেচারা মানে আলাদা মেডেল পাওয়ার যোগ্য
ওকে একটা আসল পুরুষ মেডেল দেওয়া উচিত যে ও আমার ক্লাসে সব সময় সামনে প্রথম সারিতে প্রথম চেয়ারে বসে। শাবাশ। ছেলেটা আজকে বুকের পাটা আছে। জি স্যার। হইতে পারে ওর বুঝতে একটু সময় লাগে কিন্তু বুকের পাটা আছে। একটা আসল পুরুষ। স্যার রাত্রেবেলা নাইট ডিউটি করে সকালে দিতে পারো না এমন না? ঠিক আছে, সমস্যা নাই, আমি আসল পুরুষের মেডেল দিয়ে দিলে বিয়ে হয়ে যাবে। তাহলে বেসিক প্রিন্সিপালস অফ অ্যাডাপ্টেশন। দেন কেয়ার ইন ওয়ার্ড চয়েস। ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে কেয়ার করা, ঠিক আছে? এখন মানে এই যে তোমাদের সাথে মজা করতে গিয়ে যখন যা বলি, অ্যাপ্রিসিয়েশন করতে গিয়ে যখন যা বলি, জারি দিতে গিয়ে যখন যা বলি, সেটার ক্ষেত্রেও তো ওয়ার্ড চয়েসের একটা ব্যাপার আছে। এখন আমার যতই মেজাজ খারাপ হোক, যতই মেজাজ খারাপ হোক, তোমার এই ইংরেজিতে বা বাংলায় আজ পর্যন্ত আমারে গালি দিতে দেখছো না স্যার। এবং তোমার কাছে মনে হয় যে আমার মুখ থেকে ওইটা বেরোবে, না স্যার। ওইটা অটো ফিল্টার হয়ে আছে। ওইটাই আপনার প্রিন্সিপাল। শয়তানের এখনো এত ক্ষমতা হয় নাই যে আমার মুখ থেকে সেটা বের করা হবে। ওই জায়গায় শয়তান আগেই স্যারেন্ডার, মানে আল্লাহ না করুক, মানে শয়তান স্যারেন্ডার শুধুমাত্র নবীদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে না, বাট আলহামদুলিল্লাহ অতটুকু কনফিডেন্টলি বলা যায়। সো মানে কিন্তু তোমাদের মধ্যে ধরো লাগালাগি এখন শুরু হয় না, জাস্ট আসবো আসবো করছি, হবে হবে বলছি, সমাধান কি দিয়ে শুরু হয়? দুইটা মেয়ে যদি ঝগড়া লাগে, দুইটা মেয়ে মানে ওই এলাকা, মানে কারো যদি বাসা মনে করো বিল্ডিং এর কাছে মনে করো কিছু টিন শেডের বা কিছু আছে, ওইখানে কিছু একটু নিম্নবিত্ত শ্রেণীর বা কিছু মানুষজন একসাথে থাকে এবং যাদের সবসময় একটু একই রান্নাঘর বা একই কল, একই রকম ইয়ার জন্য মানে সবসময় কুটাকুটি লেগেই থাকে। তাদের মধ্যে যদি দেখা যায় যে দুইজন মহিলা হঠাৎ করে ফর্মে চলে আসছে, তার মানে তো হচ্ছে যে আধা ঘন্টা এলাকাবাসী ফ্রিজে বিনোদনটা পাবে। মানে দেখা যাবে যে সবাই বারান্দা থেকে ফ্রি বিনোদন নিতেছে, পারলে ফেসবুকে দিয়া ভিডিও টিডিও করে হুলস্থুল অবস্থা। মানে লিজা পাইলে তো এগুলো কিছু মিস করতে হবে, তার সবকিছুতেই খুব বিনোদন দরকার। এই কারণে নর্মালি বিনোদন লিজা মিস করে না। কেয়ার ইন ওয়ার্ড চয়েস। তাহলে ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে কেয়ারফুল একটা ব্যাপার আছে। মানে প্রথম কথা হচ্ছে যে দুইটা মেয়ে বান্ধবী বা বন্ধু নিজেদের মধ্যে একটু ইয়া হয়ে গেলেই যে নিজের টান কন্ট্রোল করতে পারে না, নিজের জিহ্বা কন্ট্রোল করতে পারে না, ওই ছেলে মানে বাইরের পরিবেশে ফর্মাল এনভায়রনমেন্টে ইউনিভার্সিটি থেকে যে বন্ধু তার সাথেই করতে পারে না, ও নিজের বউয়ের সাথে কি কন্ট্রোল করবে? ও তাহলে বউয়ের বাপ্পার সাথে কি কন্ট্রোল করবে? ও তো বউয়ের সাথে যখন তখন বাপ্পা তুলে গালিগালাজ করবে, এমনকি বাপ্পার সামনে বাপ্পারে শুনে গালিগালাজ করবে, বাপ্পা তুলে বাপ্পা হা হয়ে থাকবে যে কি দেখেছিল এটারে বিয়ে করাইছিলাম, এটা কি দেখেছিলাম, তখন কি চেহারা দেখেছিলাম আর এখন কি চেহারা দেখছি, এই আবার কোন নেটওয়ার্ক? দেন এমফাসিস অন শর্ট সেন্টেন্স, যে ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে কেয়ার থাকতে হবে শর্ট সেন্টেন্সের উপরে এমফাসিস দেয়া এন্ড গিভিং সেন্টেন্স ইউনিটি। মানে আসতেছি, মানে এগুলো সব ডিটেইল, এগুলো তো জাস্ট সামারি। গিভিং সেন্টেন্স ইউনিটি, সেন্টেন্সগুলো কি ইউনিটি দেওয়া, সেন্টেন্সের সাথে ক্লিয়ার একটা সিনক্রোনাইজেশন থাকা, ক্লিয়ার ইউনিটি থাকা। সেন্টেন্সের মধ্যে ইউনিটি থাকা মানে হচ্ছে এটাকে একটা ইউনিট, এটা যে একটা ইউনিট এটা বোঝা যাওয়া। মনে করো এই যে এগুলো বুঝতে যদি উদাহরণ দেওয়া লাগে, ইংরেজি না, এই গতকালকে একটা প্রোগ্রাম ছিল না তোমাদের? দাঁড়া প্রোগ্রামে ছিল কয়জন? এই যে হাতে গোনা কয়েকজন ভাগ্যবান ছিল। আচ্ছা বাদ দাও। তো গতকালকে প্রোগ্রামে বরাবরের মতো আমার তো কয়েক মিনিট কথা বলা লাগছে, বেশি লম্বা করি নেই, অল্প সময় কথা বলছি। বাট অল্প সময় যে কথাটা বলছি একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের কি কোনো সম্পর্ক ছিল না? ছিল না? কথা বুঝো, এই জিনিসটাই হচ্ছে ইউনিটি, যে মানে পুরো কথাটার একটা মানে কথা শেষে তুমি বুঝতে পারবা যে আসলে মেসেজটা কি বা বিষয়বস্তুটা কি, আসলে স্যার বলতে চাইলো। ব্যাপারটা যদি এরকম হয়, মানে তোমাদেরকে যখন কথা বলতে দেই আর কি, যে তোমরা মাশাআল্লাহ কথা বলতে পারো না এমন একটাও নাই, পিস সবগুলোই তোমরা কথা বলতে পারো, কিন্তু তোমাদের এক এক বাক্য এক এক দিকে এমন ভাবে দৌড়ায় যে শেষ পর্যন্ত তুমি আসলে কি বলতে চাইলা সেটাই বুঝলাম না। অনেক কিছু বলছো কিন্তু শেষ পর্যন্ত কিছুই বোঝা যায়নি। সো কথার একটা কানেকশন থাকে। আসো, প্রথম কথা হচ্ছে বেসিক প্রিন্সিপলস ফর অ্যাডাপ্টেশন।
আমার যে প্রয়োজনের সাথে আমার খাপ খাওয়ানোর যে এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করার এবং রিকোয়ার্ড স্কিল অর্জন করার জন্য যেটা সেটা সে ফর এক্সাম্পল তুমি যখন আজকে একটা সফটওয়্যার ফার্মে কাজ করবে, একটা আইটি ফার্মে কাজ করবে, একটা ডেভেলপার ফার্মে কাজ করবে, অথবা তুমি একটা ধরো ফ্যাশন ডিজাইনিং এ কাজ করলো, অথবা একটা বাইং হাউসে তুমি মার্কেটিং সেগমেন্টে জব করলা, কারণ তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তোমার ওই জিনিসটা তুমি ভালো বলবে, মার্কেটিং সেগমেন্ট ভালো বলবে, তাহলে সেই বাইং হাউসের এনভায়রনমেন্টের সাথে তোমার অ্যাডাপ্ট করতে হবে না? নাকি তুমি এখন যে এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট, যে আমি ইউনিভার্সিটি স্কলারস এর সাথে অ্যাডাপ্ট করে এসেছি, স্কলারস ইউনিভার্সিটির সাথে যে অ্যাডাপ্ট করতে পারে তার আবার নতুন করে তার সাথে অ্যাডাপ্ট করার দরকার আছে নাকি? বিষয়টা কি এরকম নেই? এই আসল পুরুষ, তোমারে আমি যে বিয়ে করাবো, তোমার বিয়ে করানোর পরে ও তোমার সাথে অ্যাডাপ্ট করবে না, তোমারে তার সাথে অ্যাডাপ্ট করতে হবে। জি, দরকার হলে নকল পুরুষ হয়ে যেতে হবে, তারপরে তোমারে তার সাথে অ্যাডাপ্ট করতে হবে। আর তো দেখা করছে নাকি? আসো বেসিক প্রিন্সিপলস অফ অ্যাডাপ্টেশন। তাহলে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে প্রিন্সিপল গুলো কি? প্রিন্সিপলস অফ অ্যাডাপ্টেশন সে সিম্বলস অফ কমিউনিকেশন শুড ফিট রিসিভারস মাইন্ড। মানে কি? পড়ো। সিম্বলস অফ কমিউনিকেশন মানে যাকে শোনাবো তার হ্যাঁ সাথে হ্যাঁ হ্যাঁ, মানে কথা হচ্ছে যে আমার কথা বলার সার্থকতা আমার গলায় নাকি যাকে যেটা বলতে চাচ্ছি তা সেটা বোঝায়। কথা বুঝছো না? বোঝায় সার্থকতা, তাই না? মানে তুমি আমার মুখ দিয়ে কিছু বললাই না, কিন্তু তারপরে আমি বুঝে গেলাম যে তোমার মনের ভিতরে কি বুদবুদ করতেছে, তুমি আসলে কি বলতে চাচ্ছ, তোমার ক্যারেক্টার, তোমার সাইকোলজি, তোমার দুর্বলতা, তোমার সবলতা, এইটা যে আমি ধরে ফেললাম, কিন্তু তুমি তো চাও নাই যে ধরা পড়তে, কিন্তু তারপরে যে আমি ধরে ফেললাম, এটা তোমার সফলতা না ব্যর্থতা? কার সফলতা? কথা বুঝছো না বুঝো না? তো তুমি বহুত বয়ান দিলা, ওয়াজ করলা, স্লোগান দিলা, অনেক কিছুই করলা, কিন্তু যা করতে চাইলা মানুষ বুঝলো না, মানুষ বুঝলো উল্টা, মানুষ বুঝলো তুমি একটা ফ্রড। তাহলে করলা কি? তুমি দিলা মানুষকে বোতল, কিন্তু তোমার ফেসবুকে কমেন্ট ভরে গেল যে তুই একটা ধান্দাবাজ, তুই বেটা বাটপার, তুই লোক দেখানোর জন্য এই কাজ করো। তো সবাই যখন এইভাবে কমেন্ট দেওয়া শুরু করছে, তার মানে আসলে ঘটনাটা কি? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, হ্যাঁ, প্রিভিয়াস হিস্ট্রি আছে কিছু। মানুষ এমনি এমনি তো কাউরে ধরো খারাপ বলা শুরু করে না, এমনি এমনি কারো ভালো বলা শুরু করে না, এগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে। This principle determines many rules of good business writing. মানে তুমি এখানে আমরা কিসের কথা বলতেছি? লেখার কথা বলতেছি, কিন্তু কারণ দিন শেষে আমাদের বিজনেস প্র্যাকটিসের ক্ষেত্রে লেখালেখি অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তুমি মানে তোমার শুরুই তো হবে লেখালেখি দিয়ে। মানে তুমি ইউনিভার্সিটি স্টুডেন্ট হও, টিচার হও, শুধু ইউনিভার্সিটি বলে না, তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যাও, মানে ইমেল কমিউনিকেশন লাগে না, কোনো বিজনেস প্রপোজাল লাগে না, কোনো ধরনের হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন লাগে না, কিছু লেখা লাগে না, সব শুধু মুখে মুখে আর ফোনে ফোনে, তাই নাকি? পৃথিবীর কোনো অফিস আদালত, কোনো প্রতিষ্ঠান শুধু মুখে মুখে চলে নাকি? না, বরং মুখে মুখে ছাড়াও শুধু রিটেন কমিউনিকেশনেও চলতে পারে, কিন্তু শুধু মুখে মুখে সম্ভব না। কারণ সব লিখিত এভিডেন্স লাগবে তো, তোমার সিগনেচার লাগবে তো, তোমার সিল লাগবে তো, তোমার ভ্যালিডেশন লাগবে তো, অথেন্টিফিকেশন লাগবে তো। মানে পৃথিবীর বিজনেসের মূল উপাদান কি? মূল উপাদান তো হচ্ছে ট্রানজাকশন, মানি ট্রানজাকশন হইতে হবে সেখানে। এবার অনলাইন ফরম্যাটে হোক, অফলাইন ফরম্যাটে হোক, ক্যাশ টাকার দরকার নেই, বাট মানি ট্রানজাকশন হইতে হবে। সেই মানি ট্রানজাকশনের স্টেটমেন্ট তুমি কি মুখে মুখে দিবা যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি 10 লক্ষ টাকা পাঠাইছেন, আমি 10 লক্ষ টাকা পাইছি, মুখে মুখে বলতে হবে না তো। এগুলো সব রিটেন রেকর্ডে থাকতে হবে। একজন মানুষ 5 টাকা দান করেও তারপরে আবার রিটেন কনফার্মেশন চায় যে আমাকে মেসেজে একটু কনফার্ম করেন যে আপনি টাকাটা পাইছেন কিনা, কারণ সেই মেসেজটাকে প্রুফ হিসেবে রেখে দিবেন যে আমি আপনার পানি বিতরণ প্রজেক্টে 10 টাকা দান করছিলাম এবং আপনি সেটা আমাকে কনফার্মেশন করছেন। বলো কি? ওইটাও একটা বিজনেস কমিউনিকেশন। তুমি যখন ফর্মালি আরেকটা মানুষের কাছ থেকে, অপরিচিত মানুষের কাছ থেকে নিলা এবং সেটা যখন কনফার্মেশন করলা। So this principle determines many rules of good business writing. একটা প্রপার বিজনেস রাইটিং এর রিয়াটা, আরে ভাই পাইছি, আপনার ভিডিও মানে টেনশন করেন না, হইল না, ইভেন বাংলায় এটা লিখলে হইল না, আর প্রশ্নই আসে না ইংরেজিতে লেখা। We need to adapt because meanings are in the receiver's filter and filters are not same for individual. এই যে একটু আগে মনে করো 6 জন ধরে গায়িকা যে একটা যাই বলে, তোমার কাছে কি মনে হয় যে কথা তো আমি একজন মানুষ একই শব্দ 6 জনের জন্য বলছি, কিন্তু সেই 6 জন
সবাই একই রকম ভাবে নিছে, মানে তাদের রিঅ্যাকশন বা তাদের মাথার মধ্যে সাথে সাথে যে ইয়াটা রেসপন্সটা ক্রিয়েট হয়েছে সেটা একই রকম ছিল না, 6 জনের 6 রকম ছিল। এখন শায়মা যদি বলে যে স্যার না আসার দেখছেন দরকার হলে আমার বাপ মা আসবে, তাও আমি আসবো, তখন তুমি যতই আসল পুরুষ হোক কিছু করতে পারবা। Filter includes the knowledge, viewpoints of emotions. আচ্ছা, এটা যেটা বলতেছিলাম যে we need to adapt because meanings are in the receiver's filter. রিসিভারের ফিল্ট্রেশনের উপরে ডিপেন্ড করে। এই বাসায় তোমাদের প্রত্যেকের বাসায় ইয়া আছে, ওই যে পিউরিটির ফিল্টার আছে? আচ্ছা, বাসায় না থাকুক অন্তত হোটেল টোটেল এগুলোতে তো দেখছো যে ফিল্টার থাকে, ইয়া থাকে। আচ্ছা, এই ফিল্টার সারা জীবনে একবার তুমি ফিল্টার কিনছো একটা বা ফিল্টার একটা বসায় রাখছো, সারা জীবন সুন্দর মতো হইতে থাকে না। 2 দিন পর পর ফিল্টার হইলে ফিল্ট্রেশন পেপার এটা চেঞ্জ করতে হয়। কেন চেঞ্জ করতে হয়? কারণ এটা জাম হয়ে যায়, ময়লা হয়ে যায়, ইয়া হয়ে যায়। তো এই যে তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম, যে ফিল্টার সবার ফিল্টারটা একরকম না, সবার ফিল্টার একরকম কাজ করে না, সবার ফিল্টারের সতেজতা সবুজতা একরকম না। কাউকে তোমার দেখতে সবুজ মনে হবে কিন্তু আসলে সবুজ না, ইটস ভেরি গ্রে, ইয়েলো, ব্লু, ব্ল্যাক, হোয়াইট নাই। কিন্তু বহু যুবককে দেখিয়েছি যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে। তারপরে কি? তারপরে কি? বার্ধক্যের কঙ্কাল মূর্তি। বুঝছো? বুঝো না, বাংলা বুঝবা করতে। তোমরা তো অন্য ভাষাভাষী, বাংলা আর ইংরেজি ভাষা বাদে বাকি সব বুঝো। টেকনিক্স ফর অ্যাডাপ্টেশন, প্রথম কথা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আমরা আমাদের যে বাসে, ট্রাকে, দোকানে, অপরিচিত যে কোনো জায়গায় কিছু দেখলেই মানে মানুষজনকে হুজুর কই যাবে, হুজুর কে, কি দরকার, হুজুর কিছু লাগবে, হুজুর কি জানি খুঁজতেছিলেন, আমার এখানে লেখা আছে না আমি হুজুর। তো কি দেখে ইয়া করতেছেন? হ্যাঁ, ভিজুয়ালাইজ করতেছে, ভিজুয়ালাইজ কইরেই বুঝে যাইতেছে যে না, দেখে বুঝতেছে এই একটা খেজুর, এই একটা হুজুর। ভিজুয়ালাইজ, ফার্স্টে ভিজুয়ালাইজ দিয়ে, মানে একটা মেয়েকে ফার্স্টে দেখলেই ভিজুয়ালাইজ করলেই বোঝা যায় যে এই মেয়েটা দেখেই মনে হইতেছে মেয়েটা একটা বদের হাড়ি। যে বদের হাড়ি আমার দেখেই যদি মনে হয়, তারপর ভিতরে জানি কি, আরো দেখলে জানি কি বুঝতে যাবে। আর যারা তুমি দেখতেই পারতেছো না, পুরো নিনজা, তারা দেখলে বুঝবা যে বুঝতে গেলে অনেক কাট করে পড়ানো লাগে, জামাটা ডিফিকাল্ট জব। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা যে কোনো মেসেজ যখন দেখি, মেসেজ দেখার সাথে সাথে বুঝা যায় যে মেসেজটা কি ভদ্রলোক পাঠাইছে। বুঝা যায়? বুঝো তোমরা? জি স্যার। কেন বুঝো? ভাষা দেখে বুঝা যায়। মেসেঞ্জারের চ্যাট দেখলে, হোয়াটসঅ্যাপের মেসেজ দেখলে বুঝা যায় না? জি স্যার। ইভেন নোটিশ দেখলেও বুঝা যায় যেটা ভদ্র ভাষার নোটিশ না অভদ্র ভাষার নোটিশ। এই নোটিশে কি দাওয়াত দিয়ে খাওয়ানোর কথা বলা হয়েছে নাকি পেমেন্ট ক্লিয়ার করে পিটানোর কথা বলা হয়েছে? বাকি সব মিথ্যা। হ্যাঁ, মিথ্যা বলে স্যার। 5-7 ঘন্টা ধরে একটা সত্য কথা বলে। আচ্ছা, দেন when receivers filters are different, তখন ব্যাপারটা একরকম, আর when receivers filter are similar filter to the communicator, তখন ব্যাপারটা different। মানে ধরো, মানে এই যে কিছুদিন আগে তোমাদেরকে একটা ইয়া দিলাম, এই যে তোমরা ভিশন মিশন স্টেটমেন্ট দিলাম, ঠিক আছে? আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, মানে ও তোমরা অবাক কেন? তোমরা তো কারোটা কইরা দেখোই। মানে তোমার যদি ন্যূনতম আগ্রহ থাকতো, ন্যূনতম অন্তত দেখে শেখারও ব্যাপার থাকতো, তাহলে তো তুমি অন্তত প্রত্যেকের ভিশন মিশনটা দেখলেও অনেক কিছু শিখতে পারতে। আচ্ছা ঠিক আছে, এর মিশনটা ভালো হয়েছে, এর মিশনটা ভালো হয়েছে, বা এখানে দেখেই বোঝা যাচ্ছে যে না ছেলেটা এটা নিয়ে চিন্তা ভাবনা করছে, বা না এটা বেশ ভালো একটা ভিশন মিশন স্টেটমেন্ট।
ও ভালো কিনা বাদ দাও, কিন্তু ওর ভীষণ ভীষণ স্টেটমেন্ট অন্তত ভালো, অন্তত ছেলেটা ওই ব্যাপারে ইয়া করে একটু ঘাটাঘাটি করে বা সুন্দর করে একটা জিনিস প্রেজেন্ট করার চেষ্টা করছে, একটা ভালো প্রেজেন্টেশন। অবাক হয়ে লক্ষ্য করলাম যে তোমাদের কারো ভীষণের মধ্যে মানে তোমরা যে মানুষ এটার কোনো বালাই নেই, মানে তোমরা যে মানুষ এটার কোনো বালাই নেই। এই ভীষণের সাথে যন্ত্রের ভীষণ, রোবটের ভীষণ, এআই এর ভীষণের কোনো পার্থক্য নেই। আমি এআই দিয়ে একটা কাজ করলে, একটা রোবট দিয়ে কাজ করাইলে ওর ভীষণ যেরকম হওয়ার কথা, তোমার ভীষণ হচ্ছে আলাদা কিছু না। কারণ রোবটের তো জন্ম মৃত্যু বলে কিছু নাই, রোবটের জন্য কবরও নাই, জান্নাত জাহান্নামও নাই। আমার জানা ছিল মানুষের জন্য এই ব্যাপারগুলো আছে, কিন্তু তোমাদের কারো ভীষণের সাথে সেগুলোর কোনো সম্পর্কই নেই। মানে বোঝা গেছে যে এদের পৃথিবীতে জান্নাত জাহান্নাম বলে কিছু নেই, এদের কারো জান্নাতে যাওয়ার ব্যাপার নাই, জাহান্নামে যাওয়ার ব্যাপার নাই, এদের ভীষণ এগুলোর সাথে কোনো সম্পর্কই নেই। এদের একমাত্র সবাই স্বপ্নই হচ্ছে কি জানি একটা, মানে কি জানি একটা, ওই যে একটা তো বলেই দিয়েছিল সে তাড়াতাড়ি বিয়ে করতে চায়, এটা হচ্ছে তার ভীষণ একটাই জীবন। নাই ও নাই, ও নাই কি হয়েছে আমার তো মনে আছে ও কি বলেছে। এটা হচ্ছে তোমাদের আরেক সমস্যা, তোমরা কখন কি বলো আমার মনে থাকে, আমি অনেক কিছু ভুলে যাই, কিন্তু এগুলা কেন জানি ভুলতে পারি না। ওরা আমাকে মনে করিয়ে দিতে চায় যে ওরা আমার সাথে দেখা করেছে, কি কি কথা বলেছে, সব সেটেল হয়ে গেছে, কিন্তু আমার মনে আছে সেটেল হয়নি। কেয়ার ইন ওয়ার্ড চয়েস, আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কেয়ার ইন ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখবো, 4 রুলস ফর ওয়ার্ড সিলেকশন। নাম্বার 1, সিলেক্টিং ওয়ার্ডস রিডার্স উইল আন্ডারস্ট্যান্ড। এমন ওয়ার্ড সিলেক্ট করবা যেটা মানুষ বুঝবে, এমন ওয়ার্ড সিলেক্ট করবা না যেটা মানুষ বুঝবে না। এবার বাংলা হোক ইংরেজি হোক, এমন সাহিত্য দেওয়ার দরকার নাই, এমন কঠিন ইংলিশ ইউজ করার দরকার নাই যেটা শুধুমাত্র আমি পারবো না। আমি গুগল স্কলার দেখে, প্রতিশব্দ দেখে, সিনোনিম অ্যান্টোনিম দেখে আমি নিজের জাহির করার জন্য এমন একটা ওয়ার্ড ইউজ করলাম যেটা শুধুমাত্র আমি বুঝলাম আর কেউ বুঝলো না, তাইলে এইখানে আমার সার্থকতা 0%, কারণ আমি যাদের উদ্দেশ্যে বলছি তারা কেউই বুঝে নাই। আমি একা বুঝলে লাভ কি, আমি তো বলতেছি আরেকজনের জন্য, অন্যদেরকে বোঝানোর জন্য, কমিউনিকেট করার জন্য। ব্রিংিং রাইটিং টু লাইফ, এটা একটা উদাহরণ দিয়ে বোঝানোর বিষয় আছে। এটা কি জিনিস, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দ্য সিলেক্টিং ওয়ার্ডস ফর প্রেসাইজ কমিউনিকেশন, প্রেসাইজ কমিউনিকেশন যাতে হয় সেরকম কমিউনিকেশন করতে হবে। এর আগে আমরা এরকম বহুত एग्जांपल দেখছি, সামনেও বহুত एग्जांपल দেখব। এখন আমি তোমারে বললাম যে আপনার ডেলিভারি হয়ে যাবে, শীঘ্রই ডেলিভারি হয়ে যাবে, খুব দ্রুতই পাওয়া যাবে, এটার মানে কি? এটা তো ঈদের পরের আন্দোলনের মতো, যে কোন ঈদের পরে এবং কবে এটার তো কোনো ইয়া নাই। এখন আমি তোমারে বললাম যে বর্ষার পরে ঘটনা হবে, বর্ষার পরে কোন সিজনে, আরেক বর্ষারও পরে। এখন আমি আশা করলাম যে নাবিলাও ভালো হয়ে যাবে, কিন্তু কবে ডেডলাইন দাও কেন? ও এখন যদি বলে যে না স্যার আমি ভালো হয়ে যাইতেছি, আপনি দোয়া করেন, আর আমি বললাম ঠিক আছে আমি দোয়া করলাম, তুমি ভালো হয়ে যাইতেছো, জিন্দেগিতেও ভালো হবে। আমারে কি করতে হবে? ওর ভালো হওয়ার জন্য ডেডলাইন দিতে হবে, যে তোমার ভালো হওয়ার জন্য 10 দিন টাইম দিলাম, 10 দিনের মধ্যে ভালো হয়ে দেখা। আর নাইলে be careful about gender indicating words, এগুলো নিয়ে তো আমরা এক্সাম্পল দেখছি আরো দেখব। আচ্ছা, প্রথমটা সিলেক্টিং ওয়ার্ডস রিডার্স উইল আন্ডারস্ট্যান্ড। এমন ওয়ার্ড সিলেক্ট করো যাতে রিডাররা বুঝে, এখানে সিম্পল ওয়ার্ড সিলেক্ট করো। এই রিজনস ফর সিম্পলিফাইং, কেন সিম্পল করবা? টু অ্যাভয়েড কনফিউশন, কারণ ওই ওয়ার্ডটা যেহেতু মানুষের পরিচিত না, অপরিচিত ওয়ার্ড দিয়ে মানুষ এক এক রকম অনুমান করা শুরু করবে। এই যে প্রিন্সিপাল, যতক্ষণ পর্যন্ত তুমি ক্লিয়ারলি বুঝবে না যে এই প্রিন্সিপাল কোন প্রিন্সিপাল, তাহলে এক একজন এক এক রকম আনসার দেওয়া শুরু করবা, এক একজন এক এক রকম বানানো শুরু করবা। To give meaning to reader's mind, writer knows the subject better than the reader. আমরা যখন কোনো কিছু লিখি, যে কোনো কিছু নিয়ে লিখি, তখন মানুষ বুঝতে না পারলে কোশ্চেন কাকে করবে? যে লেখক তাকে না? কেন তাকে কোশ্চেন করবে? কারণ লেখছো তুমি কি বুঝে লেখছো, কি চিন্তা করে লেখছো, কাকে বোঝানোর জন্য লেখছো, এটা তো তুমি জানো, এটা তো আমি জানি না। এই যে টিচাররা তোমাদেরকে পরীক্ষার সময় মাঝে মাঝে হলে যায়, মানে যদিও এটা কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না এবং হলে যাওয়া উচিত না,
আমি জানি না যাই হোক সো কিন্তু তোমাদেরকে গিয়ে আবার জিজ্ঞেস করে যে তোমাদের কোনো কোশ্চেন বুঝতে সমস্যা আছে কিনা কোন টিচার যায় যে টিচার কোশ্চেন করছে সে যায় সে গিয়ে এবং সেই তোমাদেরকে জিজ্ঞেস করে এবং তোমরা কোনো কোশ্চেন জিজ্ঞেস করার থাকলে তাকে জিজ্ঞেস করো কারণ কি স্যার আপনি কি চিন্তা করে লিখছেন আপনি আসলে কোন উত্তরটা চাইছেন কোন জিনিস মিন করছেন আপনার মনের ভিতরে কি আছে এই কোশ্চেন কোনটা বুঝাইছে এই জিনিস তোমরা বুঝতে চাও তার কাছে সো স্বাভাবিকভাবেই যে মেসেজ পাঠায় তার কাছে জিজ্ঞেস করতে হয় যে এই মেসেজ দিয়ে কি বুঝাইলি কোনটা ইন্ডিকেট করলি কারে বুঝাতে চাইলি কারে ইন্ডিকেট করলি ঠিক আছে বেয়াদব কারে বলবি then to give meaning to reader's mind writer knows the subject better than the reader to give readability to writing writing টা যাতে রিডেবল হয় এখন যদি তোমারে আমি এখন তো অনেক মানে অনেক ওয়ার্ডিং খুব ইজি ওয়ার্ড হয়ে গেছে মানে আজকে এই তোমার বাবা মাদেরকে আমি যদি বলি যে আপনাদেরকে ট্রান্সজেন্ডারের উপরে একটা ইয়া নেওয়া হবে সেমিনার নেওয়া হবে ওয়ার্কশপ নেওয়া হবে তোমার বাবা মা বুঝবে এটা কিসের ওয়ার্কশপ বুঝবে ট্রান্সজেন্ডার বুঝবে কিন্তু আজকে তোমাদের বয়সী কাউরে যদি বলা হয় শুধু ট্রান্সজেন্ডার না এটা ক্লাসিফিকেশনের উপরে সেমিনার নেওয়া হবে কারো বুঝতে কোনো সমস্যা হবে কারণ তোমরা সব এগুলো হাফেজ হয়ে গেছো তো এই যে ব্যাপারগুলো যে বিকজ থিংস আর নাও ফ্যামিলিয়ার উইথ ইউ যে এখন এই টার্মগুলো এই শব্দগুলো তোমাদের কাছে ফ্যামিলিয়ার সো ফ্যামিলিয়ার টার্ম হলে ট্রান্সজেন্ডার একটা বড় শব্দ কিন্তু তারপরে এটা ফ্যামিলিয়ার যেহেতু ইউজ করতে সমস্যা নেই কিন্তু আনফ্যামিলিয়ার ওয়ার্ড ছোট শব্দ হলেও ইউজ করতে সমস্যা আছে যেহেতু মানুষ এগুলোর সাথে পরিচিত না সো ইউজ ফ্যামিলিয়ার ওয়ার্ড এক্সাম্পল দেখি আমরা কিছু দেখো সহজ একটা এক্সাম্পল দেখি company operations for the preceding accounting period terminated with a substantial deficit আবার পড়ো পড়লে না বুঝবা বোঝার চেষ্টা করো সো এখানে যা বলা হয়েছে ওইখানে তো তাই বলছে এখানে তা সহজ করে দেওয়া হয়েছে সেটাই অথচ এখানে কিন্তু খুব বেশি কঠিন করা হয় নাই কিন্তু মজাটা হচ্ছে খুব বেশি কঠিন করা হয় নাই তাতেই তোমরা আটকে গেছো তাতেই বুঝতে পারতেছো না কি বলা হয়েছে যখন কিভাবে বলা হয়েছে তখন মানে তোমারে বোঝানোর জন্য আবার ভাষান্তরিত করে দিতে হচ্ছে এটা হচ্ছে প্রবলেম মানে আমি যাদের সাথে কমিউনিকেশন করতেছি তাদের নলেজ স্ট্যান্ডার্ড যদি মানে ইউনিভার্সিটির ছেলেরা যদি বুঝতে না পারে ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে যদি বুঝতে ধাক্কা খায় তাহলে আমি আর কারে বলবো তাহলে তো মহা মুসিবত সো অথচ খুব যে আহামরি করে ইংলিশ ইউজ করা হয়েছে তেমন কিছুই না কোম্পানি অপারেশনস ফর দ্য প্রিসিডিং অ্যাকাউন্টিং পিরিয়ড আগের অ্যাকাউন্টিং পিরিয়ডে প্রি মানে কি প্রি মানে তো হচ্ছে আগে টার্মিনেটেড উইথ এ সাবস্টেন্সিয়াল ডেফিসিট ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি এবং যথেষ্ট পরিমাণ ঘাটতি ছিল মানে আমাদের অ্যাকাউন্টিং এ শেষ পর্যন্ত আমরা যখন অ্যাকাউন্টিং ক্লোজ করছি ব্যাংকের অ্যাকাউন্টিং ক্লোজ হয় বছরে কয়বার ব্যাংকিং অপারেশনস ক্লোজ থাকে বছরে কয়বার দুইবার আমার একটা হচ্ছে জুনে আর একটা হচ্ছে ডিসেম্বর আর ফিনান্সিয়াল ইয়ার ব্যাংকের ফিনান্সিয়াল ইয়ার কি ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে তোমার জুলাই আমাদের যে কোনো অর্থ বছর যেটা ক্যালকুলেশন সরকার থেকে শুরু করে সবগুলো যেগুলো হচ্ছে জুলাই টু জুন আচ্ছা আর ব্যাংকের তো এই সাবস্টেন্সিয়াল ক্লোজিং থাকে এখন যেটা বলতেছি যে ইয়ার শেষ করে দেখা গেল প্রতিষ্ঠানের হিসাবে অনেক ঘাটতি আছে এই কথাই ঘাটতি আছে মানে কি তার মানে প্রতিষ্ঠান লস করছে তো এই কথা ওইভাবে বলা এই কথাটা জাস্ট এইভাবে বলা যে কোম্পানি লস মানে লাস্ট ইয়ার এ বললে একেবারে বোকা থেকে শুরু করে বেশি বুদ্ধিমান সবাই এক কনসেপ্ট বুঝে যাবে আচ্ছা আসো the machine has a tendency to develop excessive and unpleasant audial symptoms when operating at elevated temperature এটা আমাদের মেশিনের রিলেটেড জিনিস এগুলো তো আমাদের বোঝা উচিত আর সেটাও যদি না বুঝতে পারো তখন এটা দেখো আসলে কিছু মেয়ে মাথা গরম হলে ওর মেয়ে থাকে না কিছু হয়ে যায়
মাইগ্রেন ছাড়াই যদি এই অবস্থা হয়, মাইগ্রেন হলে কি তাহলে ভালো, তাহলে কি বলতেছে যে the machine tends to get noisy when it gets hot, মেশিনটা যখনই বেশি গরম হয়ে যায় তখনই মেশিনের সাউন্ড বেশি হয়। আর আমাদের তো গরম হওয়া লাগে না, অনেক এসি আছে, ফ্যান আছে, বিভিন্ন জায়গায় ফ্যানের সাউন্ড শুনবা যে মানে বোঝা যায় যে কিছু একটা মেশিন চলতেছে, মানে মেশিনের মতো সাউন্ড, ফ্যান, এসি, এগুলো যত পুরনো হয় বা লো কোয়ালিটি ব্র্যান্ড থাকে, এগুলো মানে কোয়ালিটি বুঝার অনেক সিম্পটম ইন্ডিকেটর আছে, এগুলো হচ্ছে ওয়ান অফ দোজ সিম্পটমস। ক্যারিং ওয়ার্ড চয়েস, এগুলো নিয়ে আমরা কথা বলতেছি যে ক্যারিং ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে এক নম্বর যেটা সেটা হচ্ছে সিলেক্টিং ওয়ার্ডস রিডার্স উইল আন্ডারস্ট্যান্ড, এবং সেখানে একটা হচ্ছে চুজ দ্য শর্ট ওভার দ্য লং ওয়ার্ড, মানে যত ছোট সিম্পল ওয়ার্ড ইউজ করা যায়, লং বা কমপ্লিকেটেড ওয়ার্ডের তো ইউজ করার দরকার নেই, which are confusing or difficult to correlate, and use technical words with caution। এর আগেও বলছিলাম যে টেকনিক্যাল ওয়ার্ডস টেকনিক্যাল পারসনদের সাথে ইউজ করো, বায়ারদের সাথে ইউজ করো, টেক্সটাইল ইন্ডাস্ট্রি পিপলদের সাথে ইউজ করো, কিন্তু নিজের ওয়াইফের সাথে ইউজ করা ডিফিকাল্ট যদি সে নন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড হয়। ব্লক থ্রিটা অনেক ইম্পর্টেন্ট, ওকে, মানে আমাদের যে ব্লক থ্রি জি সবকিছু এটার সাথে সম্পর্কিত। হ্যাঁ, তোমাদের কোন কিছু আবার আগের চ্যাপ্টারের সাথে পরের চ্যাপ্টারের রিলেশন নাই, সব আছে, বাট এটা একটু বেশি আর কি। সব কোর্সেই তো তাই থাকার কথা। মানে ছোটবেলায় তোমরা ব্লক খেলো নাই, ব্লক আমার বাচ্চারাও তো খেলে, তো ব্লক কিভাবে খেলে, একটার উপরে আরেকটা, একটার সাথে আরেকটার কানেকশন হয়, মানে তুমি সব আলাদা আলাদা রাখবা, সেটা ব্লক বিল্ডিং হবে? হয় না তো কোনোদিন। একটা বিল্ডিং দাঁড়ায় কি হবে, একটা স্ট্রাকচার দাঁড়ায় কি হবে, তোমার একটা নলেজ দাঁড়াবে কি হবে, তোমার একটা জিনিসের উপর ডেভেলপ করবে কি হবে। আচ্ছা দাঁড়াও, মনে করো কি তোমাদেরকে কি নিয়ে উদাহরণ দেব, মনে করো কেউ কুরআন কতটুকু জানে, এটা তুমি কি দিয়ে বুঝবা? যে ও জীবনে একটা সূরা অর্থ সহ পড়ছে, সবচেয়ে ছোট সূরা তিন লাইনের, ওইটা অর্থ সহ পড়ছে, এর মানে বুঝতে হবে যে সে কোরআন বোঝে। হ্যাঁ, আচ্ছা জীবনে একবার পুরো কোরআন অর্থ সহ পড়ছে, তার মানে কোরআন বুঝে। এইভাবে তো হয় না, স্টেপ আছে তো অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ, ও যখন বলা যাবে যে না পুরো কোরআনের ফার্স্টে পড়ছে, অর্থ সহ পড়ছে, এবার অর্থ সহ বোঝার চেষ্টা করছে, এরপর পুরো কাহিনী ভালো মতো বোঝার জন্য তাফসীর করছে, এরপরে অনেকগুলো তাফসীর পড়ে প্রত্যেকটা জিনিসের ক্লিয়ার কনসেপ্ট হয়েছে, তখন গিয়ে এবার যদি সে বলে যে না এবার আমি কিছুটা হলেও বুঝতে পারি, তখন গিয়ে বুঝলাম। অনেকগুলো স্টেজ পার হয়ে তো। এখন মনে করে একটা ছেলে ক্লাস 9 এ পড়ে, জীবনের প্রথম ফিজিক্স তখন পড়া শুরু করছে, ও যদি এখন বলে যে আমি ফিজিক্সের ওস্তাদ, বলে না? বলে। তোমরাই তো অনেক কিছুর ওস্তাদ হয়ে গেছো জীবনে, মাত্র এখন 2 দিন আগে কাজ করা শুরু করছো, এখনই নাকি ওস্তাদ হয়ে গেছো। কেউ যদি এখন দাবি করে যে আমি ভিডিও এডিটিং এর এক্সপার্ট, আচ্ছা আসো, যেমন এখানে একজন আছে, সে নাকি ফ্যাশন ডিজাইনার, নাম বলা যাবে না। এই তুমি কার দিকে তাকালে? আগে নিছে তো। আসো, এই এই যে হেডিংটা কি? ব্রিংিং রাইটিং টু লাইফ। আচ্ছা আজকে লাস্ট পয়েন্ট, ব্রিংিং রাইটিং টু লাইফ মানে কি? লেখাটাকে জীবন্ত করে তোলা। ইয়েস, শাবাশ, ছেলেটার মাথায় কিছু হ্যাজ। ইয়েস স্যার, হ্যাজ সব বললো সমস্যা স্যার, ঘুম আসে স্যার, কথা বলতে হবে না, তাহলে কি আসে? ঘুম আসে স্যার। স্যার মাঝে মধ্যে একটু বোর্ডও লিখবেন, একটু লিখতে দেখতে দিবেন, তো ওই পয়সা থাকি স্যার। তুই খাতে দেখ, তুই না দেখবা সাবজেক্ট কই সিরিজে লেখো না, তুমি মনে রাখতে পারবা? স্যার কিছু করি না, আজকে ছিলও নাই স্যার। তুমি তো কাজ একটাই পারো, না লিখতে পারলেও শিখতে পারো। আচ্ছা, ব্রিংিং রাইটিং টু লাইফ মানে হচ্ছে লেখাটাকে জীবন্ত করা। এটার এক্সাম্পল দেওয়ার দরকার নেই, তখন কথা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই ফেসবুক চালাও, এবং ফেসবুকে যখনই তোমরা
তোমরা দেখতেছো যে কোনো লেখা অসংখ্য মানুষ শেয়ার করতেছে, কোনো লেখা ভাইরাল হইতেছে, কোনো পোস্ট অনেক বেশি শেয়ার হচ্ছে বা ইয়া হচ্ছে, সেটা কি এই কারণে যে কারণ বেশিরভাগ মানুষই সেটা বুঝতে পারতেছে না বা বেশিরভাগ মানুষই সেটা পছন্দ করতেছে না, অথবা সেই লেখাটা মানুষকে টাচ করতেছে না, লেখাটা জীবন্ত না, এই কারণে? সাপোর্ট করতেছে তাই না, কোনোদিনও না। সেই লেখাটা প্রত্যেকটা মানুষের ইমোশনকে টাচ করতে পারছিল, প্রত্যেকটা মানুষের নিজের সাথে নিজের অনুভূতির সাথে মিলে গেছে এবং লেখাটা আসলেই একটা পাওয়ারফুল লেখা হয়েছে, দ্যাটস ওয়াই। as simple as it is। তো তার মানে হচ্ছে আবার সবসময় খুব ভালো লেখা বা টাচি লেখা হইলেই যে খুব শেয়ার হবে সেরকম না, এর পিছনে কারণ থাকতে পারে। দেখি তোমাদের কারণ অ্যানালাইসিসের ক্ষমতা বলতে বলো, দেখি কি কারণ থাকতে পারে। মনে করো খুব ভালো কোনো লেখা কিন্তু শেয়ার আছে কম, খুব কম, কারণ কি? প্রিন্সিপালের অভাব। বলো, ঘুম থেকে জেগে বলবো ওই স্যার তো বলে দিছে কিসের অভাব? প্রিন্সিপালের অভাব, মানে গুড প্রিন্সিপাল। অনেক স্যার অনেক জনপ্রিয়তার অভাব, মানে বর্তমান জেনারেশনের যে অনেক স্যার ওইটা ইয়াকে টাচ আচ্ছা হইতে পারে, ওর পয়েন্ট একদিক থেকে হইতে পারে। হ্যাঁ হ্যাঁ কি যে লেখাটা ওই লেখাটা যারা পড়বে তাকে ওটা টাচ করে না, মানে আরে বললামই তো যে একটা পাওয়ারফুল লেখা, টাচি লেখা। তারপর সবাই শেয়ার করে। হ্যাঁ শেয়ার করছে কিন্তু খুব বেশি শেয়ার হয়, মানে এর চেয়ে অনেক গভেট মার্কা লেখা অনেক বেশি শেয়ার আছে কিন্তু ওইটা শেয়ার মানে গভেট মার্কা লেখা কথা বলতেছি। এমনিতে তো যত ফালতু জিনিস আছে, যত উল্টাপাল্টা জিনিস আছে সেগুলো তো বেশি শেয়ার হবে, সেগুলো ডিফারেন্ট কথা। বাট পোস্ট কোয়ালিটির কথা বলতেছি, যে মনে করো একটা এর চেয়ে ভালো কোয়ালিটির পোস্ট ওইটা বেশি শেয়ার নেই, কিন্তু এর চেয়ে লোয়ার কোয়ালিটির বা মিডল কোয়ালিটির পোস্ট অনেক শেয়ার আছে। একটা রিলেট করাইতে পারছে আর একটা রিলেট করাইতে পারে না। আরে না স্যার ওয়ার্ডসের ব্যবহারও এখানে ইমপ্যাক্ট ফেলে। আরে না এগুলো না কি বলেন স্যার? তাহলে স্যার মনে হয় নিশ্চয়ই কোনো জ্ঞানের লেখা বলছে, এর জন্য কাউকে টাচ করে না। কিছু বাস্তবতার সঙ্গে মিল আছে আর কিছু নাই। স্যার উনি যে সম্পর্কে লিখছে ওই সম্পর্কে আমরা ব্যক্তি ও ইন্টারেস্টেড মারা গেছে। ট্রেন্ডি উনি যেসব মানুষকে কাজ করার জন্য লিখতে সেসব পাঠকের সংখ্যা কম। বুঝছি, এখানে একটাই জিনিস পাইলাম যেটা ওই বেটা বলছে, সেটা হচ্ছে জনপ্রিয়তা। দিন শেষে মানুষ শুধু লেখা পড়ে না, মানুষ লেখক পড়ে। মানুষ আগে দেখে লেখাটা কার। একই লেখা, মনে করো সেম লেখা, আমি লিখলে রেসপন্স একরকম, একজন লেখক যার প্রচুর ফ্যান ফলোয়ার আছে সে আমারটা কপি করেও যদি লেখে, এমনকি কার্ডিসি দিয়েও লেখে, তার রেসপন্স একরকম, আর অন্য যে কারো তার রেসপন্স আরেকরকম। কারণ কি? কারণ হচ্ছে সে দেখবে পোস্টটা কে দিয়েছে এবং পোস্টটা যখন দিছে, আমি তো বললাম যে বকা দিয়ে দিয়ে থামাইছি, নাহলে তো এরকম বহু, মানে আমার বিএফটি লাইফে তো অবস্থা এরকম হয়ে গেছিল যে মানে পোস্ট আমি দিছি 1 সেকেন্ডও যায় না, লম্বা পোস্ট, অনেক আগে তো অনেক পোস্ট দিলাম, সো লম্বা পোস্ট, ওই পোস্টটা পুরোপুরি পড়তে অন্তত 2 মিনিট লাগার কথা, বুঝতে অন্তত 1 মিনিট লাগার কথা, কারণ পোস্টটা পড়ে ওর একটু তোপ দেখে যাওয়ার কথা, কিছুক্ষণ চিন্তা করার কথা, তারপরে গিয়ে ওর ইচ্ছে হলে লাইক দিল, শেয়ার দিল না। আর পোস্ট দিতে দেরি সাথে সাথে দেখি যে লাইক আর শেয়ার, তার মানে এই যে লাইক শেয়ার দিছে ওকে আমার পোস্ট করছে না 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 তো এই লাইক শেয়ার দিয়ে আসলে কমিউনিকেশনটা কি হলো? কিছুই হয় না, জাস্ট এটা জাস্ট স্যার আপনার ভয় থেকে বেঁচে গেছে। তোমার কি মনে হয় যে আমি ওরে এটা দিয়ে অ্যাসাইনমেন্ট মার্কস দিয়েছিলাম? শেষে আমি বলছি না, এই কাজটা কোনোদিনই করিনি। সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে তোমাদের এরপরে ক্লাস কি হবে না? জি জি স্যার স্যার। স্যার কেন আসলে ভুলে গেছে মনে হচ্ছে। আচ্ছা, ও মনে হয় আমার জন্য ওয়েট করতেছে, এরকমই হয়। সো আগে টিচাররা দেখলে পরে টিচাররা ওটা দেয়। সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে সো ওই জিনিসটা তো কাজ করে, এর বাইরেও কিছু ব্যাপার থাকে। সেটা হচ্ছে যে তুমি বেশি মানুষের কাছে রিচ করবা বা বেশি মানুষ তোমার পোস্ট দেখবে, সেটা প্রাইমারি কন্ডিশন।
প্রাইমারি কন্ডিশন হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেলে 5000 মানুষ আছে, আর ওই 5000 মানুষের সাথে সার্কেলের থ্রুতে তোমার অন্তত আরো 10,000 এর একটা ফ্যান ফলোয়ার বাহিনী আছে। এখন কারো যদি এরকম হয় যে সে ফেসবুক চালায় 1 যুগের বেশি সময় ধরে, কিন্তু তার ফ্রেন্ড সংখ্যা 1200 এখনো হয়নি, তাহলে কি বুঝলা তার পোস্টের রিচ কত লক্ষ হওয়ার চান্স আছে? সবকিছুর একটা তোমাদের লজিক্যাল রিজনিং এর অবস্থা এত খারাপ, মানে ফেসবুক নিয়েও তোমরা মানে একটা অ্যানালাইসিস করতে পারতেছো না। একটা মানে মাথার উপরে গলার উপরে যে একটা মাথা আছে এবং মাথার মধ্যে যে আল্লাহ কিছু দিয়েছে, মনে এমনি শুধু যে সব রেডিমেড সার বলবে আর হুহা করবে, এই কারণে মাথা ইউনিভার্সিটি ফুল আপ। তাহলে ব্রিংিং রাইটিং টু লাইফ মানে হচ্ছে লেখাটাকে জীবন্ত করা, এবং লেখাটাকে কিভাবে জীবন্ত করা হয় এটা তোমরা আজকে থেকেই দেখাবো। কারণ এটা তো আজকের লেকচার, ঠিক আছে? বাংলায় লিখবা, তোমাদের কাজ হচ্ছে বাংলা ইংলিশ আর যা যেটা প্রেফার করো। আগে বাংলা দিয়ে শুরু করো। বাংলায় ও 8 থেকে 10টা বাক্য, সেটা এমন ভাবে লিখবে যাতে লেখাটা জীবন্ত হয় যারা পড়বে তাদের কাছে। তারপরে ইংরেজিতে 7 to 8 সেন্টেন্স। এটা একই টপিকের উপর হবে না, এমন না যে বাংলা লেখা ওইটারে ইংলিশ করলাম আর ইংলিশ লেখা ওইটারে ট্রান্সলেশন করলাম, ওইগুলো গুগল ট্রান্সলেটই করতে পারে, ওগুলো আলাদা জিনিস। এবং এগুলো কপি পেস্ট করে কোনোদিনও হবে না। তোমাকে বলা হচ্ছে তুমি এমন কিছু লেখা লিখবা যাতে লেখাটা জীবন্ত হয়। এই মানে আমি বুঝি না, মানে ধরো একই লেখা একই কথা, মানে তুমি লিখলা আর আমি জাস্ট সেটাকে শুধু একটু সম্পাদনা করে দিলাম, একটু জাস্ট ওয়ার্ড চেঞ্জ করে দিলাম, একটু ভূমিকাটা চেঞ্জ করে দিলাম, মাঝখানে রিজনিংটা একটু ইয়া করে দিলাম, আরো ছোট করে দিলাম, মানে পুরো জিনিসটার অ্যাপিলই ডিফারেন্ট হয়ে যায়। পুরো জিনিসটার মানে শুধু ওয়ার্ড সিলেকশনের জন্য, পুরো ইয়ার সিলেকশনের জন্য, মানে তোমাদের সমস্যা হচ্ছে যে তোমাদের কারো কোনো কবিতার বই আছে? আছে নিজের লেখা স্যার। হ্যাঁ, ও তোমাদের নিজের প্রকাশিত? লেখা? না স্যার, ওটা কবি তুমি? না স্যার, কবিতা তোমার? স্যার আমরা তো এত কবিতার বই লেখক তুমি? উপন্যাস তোমার? না স্যার। জিহাদ সর্দার? নাটক তোমার? হ্যাঁ, আরে ভার্সিটির আগের কথাই তো বলতেছি, কি ছিল? আরে ছিল মানে সেটাই তো, কি ছিল? কবিতার বই? বই কবিতার ডায়েরি আছে আর সেটাই তো বলছি, মানে বই বের করছিলেন। আচ্ছা বুঝছি, কিন্তু লেখতা তো, কবিতা তো লেখতা। আচ্ছা যাক, একজন অন্তত হাফ কবি পাওয়া গেছে। এই কবিতা তো লেখতা কি? আমিও কবিতা লিখতাম, ডায়েরিতে অনেকগুলো কবিতা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এটাই তো জিজ্ঞেস করতেছি। কবিতা এরকম কয়জন লেখতা? কয়জন কবিতা লেখতা? আচ্ছা সাবাস। কি লেখতা? ছোট গল্প লেখতা, সাবাস। হ্যাঁ আচ্ছা, আর কি লেখতা? আর লেখক কে আছে? অন্তত এই ইনফরমাল নিজের ডায়েরিতে লেখতা, নিজের মতো করে লেখতা। ছোট গল্প লেখো, উপন্যাস লেখো, নাটক লেখো আর কবিতা লেখো, লেখতা। আর কে আছে? তোমরা কারা? হ্যাঁ, তোমার জীবনে গদ্য পদ্য গল্প কবিতা নাটক কিছুই নেই? তোমার জীবনে কি আছে? মানে তাহলে যাদের লেখার কখনো আগ্রহই নাই, লেখার প্র্যাকটিসই নাই, যে জীবনে কখনো একটা গদ্য লেখে নাই, পদ্য লেখে নাই, 2 লাইনের মানে 2টা কবিতা লেখে নাই, 2টা ছড়া লেখে নাই, একটা গল্প লেখে নাই, একটা ছোট গল্প লেখে নাই, ও কেমনে জানবে যে একটা লেখাকে জীবন্ত করতে হয়? কেমনে? স্যার পড়ি তো স্যার, পড়ে বুঝি, কিন্তু মানে লেখার যে ইয়াটা ওটা তো এটা তো আলাদা স্কিল। হ্যাঁ স্যার, ওটাই তো স্যার। তো স্কিল নাই কেন? নাই কেন স্কিল? স্যার মাথায়
অলরেডি আমার ওখানে রিক্রুটমেন্টই পাইতা সেটাই স্যার। এই স্কুল নাই দেখেই তো এই অবস্থা। জি স্যার। এই কারণেই তোমাদের চাইতে অনেক খারাপ স্টুডেন্ট, তোমাদের চাইতে মানে ইঞ্জিনিয়ারিং পড়তেছে না কিছু না, বয়সও তোমাদের মতো এত না, তার চেয়ে কম বয়সী হয়েও চান্স পেয়ে গেছে, কারণ লিখতে পারে, লেখার হাত ভালো, ইংরেজিতে ভালো লিখতে পারে, বাংলায় ভালো লিখতে পারে, শুধু এতটুকুই যোগ্যতা। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। একটা লেখা ভালো লিখতে পারে বিশাল ব্যাপার, সারা জীবন সব জায়গায় কাজে লাগে। আমার কাজ তো এইসব লেখালেখিও না, কোনো কিছুই না। তোমাদের এই যে ডিপার্টমেন্টের পেজ যে দেখো এবং অফিসিয়াল গ্রুপ দেখো, পেজ দেখো, ইয়া দেখো, ওগুলোতে লেখা লাগে না? জি স্যার। ইয়া করা লাগে না? তো তাহলে এখন ওগুলো যদি আমি দেখে না দিতাম তাহলে কি হতো? সেগুলো তো ফর্মাল টাইপের। তো কি হতো? ফর্মাল লেখা হবে? হ্যাঁ, তো ওরকম তো স্যার পারা যায়। কিন্তু মানে দেখেন আমাকে একটা, এই যে আজকেই তো দেখাবেন, এই যে আজকেই তো দেখাবেন, আজকেই তো দেখাবেন বাংলা একটা প্যারাগ্রাফ। স্যার সেক্ষেত্রে তো একটা টপিক থাকে স্যার, যে আমার টপিকটা আপনি পছন্দ মতোই নেবেন। হ্যাঁ। বাংলা যে কোনো একটা টপিকে লিখবেন, ইংরেজি যে কোনো একটা টপিকে লিখবেন, লেখাটাকে জীবন্ত করবেন। স্যার কিছু একটা শেষ ধারণা কাজ। দেন স্যার। বন্ধ করেন। হ্যাঁ, কিছু একটা Ideas ধারণা দেন দেন স্যার। মানে না, যে যার পছন্দ যার মতো। যেটা ইচ্ছা।